সকালের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। ভোরে আবারও কেঁপে উঠল সিলেট। 24 ঘন্টার মধ্যে অষ্টমবারের মতো ভূকম্পন অনুভূত। বড় দুর্যোগের আশঙ্কা বিশেষজ্ঞদের। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে রেলের 8 শতাধিক বগি ও ওয়াগন। রাষ্ট্রের ক্ষতি কোটি টাকা। বিক্রিতে আমলাতান্ত্রিক জটিলতা বলছে কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত ভোলার প্রায় 16 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ভেঙে গেছে অন্তত 4টি স্থানে। শঙ্কায় নদীর পাড়ের মানুষ। এবং এবার বাজেট ছাড়াবে 6 লাখ কোটি টাকা। গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা। করোনা মোকাবিলা করে সুষম বণ্টনই চ্যালেঞ্জ, মত অর্থনীতিবিদদের। লন্ডনে চেলসির চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উল্লাসে মাতেন সমর্থকরা। চেলসির স্টেডিয়াম স্ট্যামফোর্ড ব্রিজের সামনে নেচে গেয়ে আনন্দ উদযাপন করেন তারা। লন্ডন থেকে সমর্থকদের আনন্দ উল্লাসের সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী শোয়েব কবির। অবশেষে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ট্রফি ফিরে আসলো লন্ডনের চেলসি। ম্যানচেস্টার সিটিকে 1-0 গোলে উড়িয়ে দিয়ে টুখেলের দল এই শিরোপা জয় করে আনলো। পর্তুগালের পোর্তো মাঠে দারুণ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে অবশেষে এই শিরোপা জয় করে আনলো। 42 মিনিটে হাভার্টসের গোলে কিন্তু জয় পুরোপুরি নিশ্চিত হয়ে যায় এবং এই জয়ের পরে কিন্তু পুরো লন্ডনে বাদ ভাঙ্গা উল্লাস সেটি আমরা লক্ষ্য করতে পারছি। আমরা এখন দাঁড়িয়ে আছি লন্ডনের চেলসির যে মাঠ রয়েছেন স্ট্যামফোর্ড ব্রিজ, সেখানে সমর্থকদের যে বাদ ভাঙ্গা উল্লাস সেটি রয়েছে। Very happy to be here. You know, we had a good game. We are the champions of England. We're the best team in England. Come on, you Blues. Chelsea forever. One shot on target. Fuck off. Pep Guardiola, tactical masterson. Maybe not. I think Tuchel is the man. Tuchel's the man. Sorry to see Frank Lampard go, but still. Champions of Europe. We know what we are. We know what we are. We know what we are. Each season we were like dead and buried. We picked ourselves up and we won the European League. Unbelievable. সাপ্তাহিক ছুটির দিন, একত সাপ্তাহিক ছুটির দিন শনিবার, অন্যদিকে টানা 3 দিন লন্ডনে সাপ্তাহিক ছুটি। এবং এই সময়টাতে চেলসি যারা সমর্থক রয়েছেন তারা অবশ্যই এবং এই যে জয় উল্লাস সেটাকে পুরোপুরিভাবে তারা উপভোগ করবেন। প্রিয় দলের সমর্থকরা দারুণভাবে উদযাপন করছেন এবং প্রিয় দল যখন ফিরে আসবেন তখনই কিন্তু তাদের এই উৎসাহ উদ্দীপনা আরো বেড়ে যাবে। লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজ থেকে শোয়েব কবির, সময় সংবাদ। দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতল চেলসি। তাতেই আনন্দে ভাসছেন পোর্তোর চেলসি সমর্থকরা। অন্যদিকে শিরোপার এত কাছে গিয়েও ম্যানচেস্টার সিটি হেরে যাওয়ায় দলটির সমর্থকরা হতাশা নিয়ে মাঠ ছেড়েছেন। সে খবর পোর্তো থেকে জানিয়েছেন রিপোর্টার তারিকুল হাসান আশিক। ইতিহাস গড়া হলো না ম্যানচেস্টার সিটির। স্বপ্নের খুব কাছাকাছি এসেও শেষ পর্যন্ত 1-0 গোলের হার নিয়ে শেষ করতে হলো চ্যাম্পিয়ন্স লিগ। বেশ কিছু সুযোগ এসেছিল ম্যানচেস্টার সিটির জন্য। সুযোগগুলোই কাজে লাগাতে পারলে হয়তো খেলার ফলাফল অন্য কিছু হতে পারত। তবে সব কথা দুদলই দারুণ খেলেছে এবং ম্যাচ উপভোগ করেছে দর্শকরা। সুযোগ কাজে লাগিয়েই আজকের রাতটি চেলসি নিজেদের করে নিল। শিরোপার স্বাদ গ্রহণ করলো চেলসি। অন্যদিকে অনেক অপেক্ষার পরে ফাইনাল পর্যন্ত আসা ম্যানচেস্টার সিটিকে বিদায় নিতে হলো 1-0 গোলে হেরে। স্তাদিও দ্রাগাওয়ে 16,500 দর্শকের বাইরেও কয়েক হাজার দর্শক পোর্তোর বিভিন্ন জায়গায় উপভোগ করেছেন এই খেলা। এত ভালো লাগছে যে বলে বোঝাতে পারবো না। খেলাটা দারুণ উপভোগ করেছি। চেলসি জিতেছে, খুব ভালো লাগছে। ভালোবাসি চেলসি। আমি আজ খুব করে চাচ্ছিলাম চেলসি জিতুক, শেষ পর্যন্ত চেলসি জিতেছেও। এই খুশি বলে বোঝানোর মতো না। স্টেডিয়াম সহ স্টেডিয়ামের বাইরে ম্যাচ উপভোগ করা প্রত্যেকেই বলেছেন দারুণ এক ফাইনাল উপভোগ করেছেন তারা। হয়তো ভাগ্য বিধাতা সহায় হয়নি বলেই
আজকে কাপটি ম্যানচেস্টার সিটির হয়নি। খুব খারাপ লাগছে, ম্যানচেস্টার সিটি হেরে গেছে। সিটির খেলোয়াড়রা অনেক চেষ্টা করেছে, কি আর করা, ম্যাচে হার জিত থাকবে। আমি ম্যানচেস্টার সিটির একজন সমর্থক, চাচ্ছিলাম ট্রফিটা ওরাই জিতুক, কিন্তু আজ চেলসি অনেক ভালো খেলেছে, তাই ওরাই জিতেছে। পরের টুর্নামেন্টে আবার ঘুরে দাঁড়াবে ম্যানচেস্টার সিটি, এমনটাই প্রত্যাশা তাদের সমর্থকদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, পোর্তো, পর্তুগাল। শনিবার সকাল থেকে রোববার ভোর 4:30 পর্যন্ত 8 দফা ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। ভূমিকম্পের উৎপত্তিস্থল জৈন্তাপুর উপজেলায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। শনিবার সকাল 10:36, 10:51, বেলা 11:30, 11:34 এবং দুপুর 2টা থেকে 15 মিনিটের মধ্যে আরও 3বার সহ মোট 7বার ভূকম্পন অনুভূত হয়। দিনের শুরুতে বারবার এমন ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো সিলেট। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক লগে 3বার হয়েছে, আমরা তো দৌড়িয়া বাড়া হয়েছে, আশপাশে তো বড় বড় বিল্ডিং আইন আছে, ফলর উপরে উঠে আছে, এমন ভূমিকম্প হয়েছে দোকানের ভিতর। যেহেতু সিলেট অনেক ঝুঁকিপূর্ণ এলাকা, তাই আমরা এই ভূমিকম্পে অনেক আতঙ্ক বোধ করছি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এর উপরে তো অনেক উঁচু উঁচু দালান, কখন যে মাথা ভেঙে পড়ে এই চিন্তায় অনেক ভয় লাগতেছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, সিলেট শহরের উত্তর পূর্ব কোণের জৈন্তাপুর উপজেলা ভূমিকম্পের উৎপত্তি স্থল। রিক্টার স্কেলে এর সর্বোচ্চ মাত্রা ছিল 4.1। সবচেয়ে বড় যে ভূমিকম্পটা হয়েছে সেটা 4.1, এটা হয়েছে 10:50 লোকেশনটা দেখাচ্ছে যে ভূমিকম্প একই জায়গায় হয় নাই, কিন্তু সিলেট রিজিয়নের ভিতরেই দেখেছে। এবং সেই লোকেশনটা আরেকটা বড় জিনিস হলো গিয়া, আমাদের এই ভূমিকম্পর যে ডেপথটা ছিল খুব কম ছিল, মাত্র 13 কিলোমিটারের মতো ডেপথ ছিল, যার কারণে এটা সব জায়গায় অনুভূত হয় না। সিলেট দেশের প্রধান ভূমিকম্প প্রবণ অঞ্চল হওয়ায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। সিলেটে 8 দফায় ভূমিকম্প বড় দুর্যোগের পূর্বাভাস বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশের ভেতরে বিপজ্জনক দুটি ভূকম্পন উৎসের কথা জানিয়ে তারা বলছেন, যে কোনো সময় শক্তি দেখালে ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান করাও কঠিন। তাই বিষয়টিকে গুরুত্ব দিয়ে সচেতনতার আহ্বান তাদের। আহমেদ সালেহিনের রিপোর্ট। সিলেটের জৈন্তাপুরে লালাখালের দক্ষিণে 5 থেকে 6 কিলোমিটার দূরে ডুপিটিলা পাহাড়ের 15 কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তিস্থল। একবার দুবার নয়, অনুভূত হয় 7বার। যদিও এর সর্বোচ্চ মাত্রা ছিল 4.1 মাত্রার মৃদু ভূমিকম্প। বিশেষজ্ঞরা বলছেন, দেশের ভেতরেই যে দুটি স্থানে বিপজ্জনক ভূকম্পন শক্তি লুকিয়ে আছে, সিলেটের জৈন্তাপুর ও এর আশপাশের এলাকা এর মধ্যে একটি। শনিবারের একাধিক ছোট ভূমিকম্পন বড় দুর্যোগের সতর্কবার্তা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই যে বিপুল পরিমাণ শক্তি অভ্যন্তরে ভূত্বকের মধ্যে জমা হয়েছে, সেটা এক সময় না এক সময় বের হতেই হবে। আগাম একটা সতর্কবাণী, এটা হয়তো দেখা যেতে পারে যে আগামী 10 দিনের মধ্যেও একটা বড় ভূমিকম্প হতে পারে, যেটা একটা সক্রিয়, অতি সক্রিয় অঞ্চলে এই ভূমিকম্পটা সংঘটিত হয়েছে। সাধারণত এই ছোট আর্থকুয়েকগুলো হলে তার 1 থেকে 1.5 বছরের মধ্যে একটা বড় ভূমিকম্প সাধারণত হয়, যেটা আমরা 1897 এর সময়ও দেখেছি বা আমরা শুনেছি। যেহেতু সিলেট চট্টগ্রাম ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে ঝুঁকিপূর্ণ, তাই দুর্ঘটনা প্রতিরোধে নিয়মিত মহড়া এবং ভূমিকম্প সহনশীল স্থাপনা নির্মাণের তাগিদ বিশেষজ্ঞদের। যেগুলো এখন সুপ্ত অবস্থায় আছে ফাটলগুলো, সেগুলো কিন্তু আবার নড়াচড়া দিয়ে উঠছে। সিলেটে যে অনেক কনস্ট্রাকশন হচ্ছে, ঢাকা যে অনেক কনস্ট্রাকশন হচ্ছে, এগুলা কি ভূমিকম্প সহন হিসেবে করছে কিনা সেটা আসলে চেক করাটা আমাদের জন্য এখন খুবই জরুরি। আমরা আতঙ্কিত না হয়ে যদি আমরা 2-1 কদমের মধ্যেই যদি আমরা নিরাপদ জায়গায় যদি আশ্রয় নিতে পারি, তাহলে আমাদের জীবনটা রক্ষা পাবে, এবং সেটার জন্যে আমাদের মহড়া প্রয়োজন। সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বানও জানালেন তারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। খোলা আকাশের নিচে অবহেলা অযত্নে সারা দেশে নষ্ট হচ্ছে রেলের 8 শতাধিক ওয়াগন ও বগি। ঢাকার তেজগাঁও ডিপোতেই নষ্ট হচ্ছে কোটি টাকা মূল্যের শতাধিক ওয়াগন। রেলওয়ে বলছে এগুলো আর ব্যবহার উপযোগী নয়। তবে আমলাতান্ত্রিক জটিলতার কারণে সময় মতো বিক্রি করাও সম্ভব হচ্ছে না। নাজমুস সালিহির রিপোর্ট।
রেলের পূর্বাঞ্চলে বিভিন্ন সময় নষ্ট হওয়া কিংবা মেয়াদ উত্তীর্ণ ওয়াগন ও বগিগুলো মেরামতের জন্য আনা হয় তেজগাঁও ডিপোতে। এভাবে এখানে জমা হয়েছে কোটি টাকা মূল্যের শতাধিক ওয়াগন। বছরের পর বছর খোলা আকাশের নিচে পড়ে থাকার কারণে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ। ডিপো জুড়ে ঘন জঙ্গলে আচ্ছাদিত বগিগুলোর বেশিরভাগই মরিচা ধরে খসে পড়ছে, কোনোটা আবার ভেঙে পড়ছে। বিগত 10-12 বছর ধরে দেখতেছি আমরা এখানে পড়ে আছে, জং ধরা শেষ, তারপরে ক্ষয় ক্ষয় পড়ে যাইতে আছে, মাটির সাথে মিশতে আছে। স্থানীয়রা জানান মাঝে মধ্যেই চুরি হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। বগিগুলোতে বসে মাদক আর জুয়ার আসর। রাষ্ট্রীয় এসব সম্পদ ফেলে না রেখে বিক্রি করে রেলের উন্নয়নে কাজে লাগানোর তাগিদ তাদের। যদি এভাবে না ফেলে রেখে যেগুলো বিক্রি করে দিত তাহলে রাষ্ট্র কিছু টাকা পেত, আমাদের কিছু উপকার দিত। সরকারি মাল পরে যাতে নষ্ট হয়ে যাইতেছে, এটা অবশ্যই বিক্রি করে দিলে বা সরকার লাভবান হইতো। এসব নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও ডিপো ইনচার্জ বলেন, আমলাতান্ত্রিক জটিলতার কারণে সময় মতো বিক্রি করা সম্ভব হচ্ছে না। কন্ডেম ঘোষণা করা হয়, তার পরবর্তী প্রসিডিউর স্টোর্স ডিপার্টমেন্ট করে, সেখানে কোনো ক্ষেত্রে হয়তো দ্রুত টেন্ডার নিষ্পত্তি হয়, কোনো ক্ষেত্রে সময় লাগে, দীর্ঘসূত্রিতা লাগে। পরিত্যক্ত বগি ওয়াগন বিক্রি করা রেলের নিয়মিত প্রক্রিয়া জানিয়ে এই কর্মকর্তা বলছেন, এগুলো বিক্রির কার্যক্রম ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে বিক্রয়ের জন্য প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে সিওএসিস দপ্তর থেকে, আরও হয়তো কিছু প্রক্রিয়াধীন রয়েছে, টেন্ডার করা হবে। শুধু বগি আর ওয়াগনই নয়, একইভাবে খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে ট্রেনের অন্যান্য যন্ত্রপাতিও। সরকারি মাল দরিয়ামে ঢাল, প্রচলিত এই প্রবাদ বাক্যের যেন বাস্তব উদাহরণ দীর্ঘদিন অবহেলা আর অযত্নে পড়ে থেকে নষ্ট হতে বসা ট্রেনের এই বগিগুলো। এগুলো সময় মতো মেরামতের উদ্যোগ নিলে একটু হলেও যাত্রী সেবার মান বাড়ানো সম্ভব ছিল বলে মনে করেন রেলের অনেক কর্মকর্তাই। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ থেকে মোংলা পৌর এলাকায় 8 দিনের বিশেষ লকডাউন চলছে। তবে স্বাভাবিক রয়েছে বন্দরের কার্যক্রম। এ বিষয়ে বিস্তারিত জানাতে মোংলা বন্দরে আছেন সহকর্মী মাহমুদ হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহমুদ, মোংলা অঞ্চলে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় এখানেকার যে উপজেলা প্রশাসন এইটার উপরে বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে উপজেলা প্রশাসন। তাহলে আমি একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে মোংলা অঞ্চলে যারা লোকজন বসবাস করছে, দিন দিন যত দিন যাচ্ছে অত করোনার প্রকোপ কিন্তু বেড়ে যাচ্ছে। আমি একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে দুইটা বিষয়ের উপর লক্ষ্য করেই কিন্তু উপজেলা প্রশাসন এই বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে। তার একটি হলো যে মোংলা শহরে অন্যান্য জায়গার থেকে বিভিন্ন পয়েন্ট থেকে লোকজন এসে মোংলা পৌর শহরে ঢুকে পড়ে। আর একটা বিষয়ের উপরে আরেকটা বিষয়ের উপরে উপজেলা প্রশাসন যে গুরুত্ব দিয়েছে সেটা হলো মোংলা থেকে বা অন্যান্য অঞ্চল থেকে বোট, কার্গো বা লাইটার জাহাজগুলো ভারতে গিয়ে সেখান থেকে পণ্য নিয়ে কিন্তু মোংলা পশুর নদীতে হোল করে তারা কিন্তু নাবিকেরা উঠে এসে মোংলা পৌর শহরে বাজার করছে, সবার সাথে মেলামেশা করছে, সবার সাথে এক জায়গায় বসছে, এক জায়গায় বসে তারা খাওয়া দাওয়া করছে এবং সবার সাথে কথাবার্তা বলছে। এই কারণে কিন্তু করোনা ভাইরাস কিন্তু বেড়ে গেছে বলে মনে করছে উপজেলা প্রশাসন। তাই একটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি যে এখান থেকে যে মোংলা নদী পারাপার, সেখানে উপজেলা প্রশাসন স্পষ্ট একটা কথা কিন্তু তাদেরকে বলেছে যে 15 জনের বেশি কোনো লোক এখান থেকে মাস্ক পরিধান ছাড়া কোনো লোক এখান থেকে পারাপার হওয়া যাবে না। এছাড়াও যে একটা বিষয় যে মোংলা উপজেলা যে এখানে যে যারা বসবাস করছে, মোংলা পৌর এলাকা বা গ্রাম অঞ্চলে যারা বসবাস করছে, তা এখানে যে এমন অবস্থায় ধারণ করেছে, একসময় কিন্তু এখানে এই করোনা ভাইরাস কিন্তু প্রকট আকার ধারণ করবে। আমি একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, মোংলা উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে কিন্তু চিকিৎসা ব্যবস্থা ততটা নেই, যেমন অক্সিজেনের ব্যবস্থা নেই। একটা স্বেচ্ছাসেবী সংগঠন কিছু অক্সিজেন ম্যানেজ করেছে, কিন্তু এখানে যে অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্সের অবস্থা কিন্তু ভালো না। এখানে যদি বড় ধরনের করোনা যদি বড় ধরনের প্রকার ধারণ করে তো মোংলার অবস্থা কিন্তু খুব একটা দুর্বিষহ হয়ে দাঁড়িয়ে দেয়। তাই শ্রেয়া, এই ছিল আমার কাছে মোংলা পৌর শহর থেকে সর্বশেষ খবর। মোংলা বন্দর থেকে সেখানকার লকডাউনের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ হাসান। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে দ্বীপ জেলা ভোলার প্রায় 16 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও বেড়ি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঢেউয়ের আঘাতে 4টি স্থানে ভেঙে গেছে প্রায় 100 মিটার বাঁধ। মাটি ও বালু ভর্তি বস্তা দিয়ে তাৎক্ষণিক সংস্কারের মাধ্যমে লোকালয়ে পানি প্রবেশ বন্ধ করলেও স্থায়ী সমাধান হয়নি। আর মনপুরা সহ জেলার 6 উপজেলার ক্ষতিগ্রস্ত 50টি স্থান বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় শঙ্কায় রয়েছেন নদীর পাড়ের মানুষ। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। গত বুধবার ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বিচ্ছিন্ন মনপুরা ও বোরহানউদ্দিনের 4টি স্থান দিয়ে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে যায়। বিপদসীমার প্রায় 1 মিটার উপর দিয়ে প্রবাহিত জোয়ারের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মনপুরা উপজেলায়। সোনারচর দক্ষিণ সাকুচিয়া, কুলাগাজী তালুক ও স্লুইস গেট এলাকায় প্রায় 4 কিলোমিটার বাঁধ বিধ্বস্ত। নাজুক এসব বাঁধ দিয়ে বড় ধরনের দুর্যোগ মোকাবেলা সম্ভব নয়, তাই ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত সংস্কার করতে না পারলে আসন্ন বর্ষায় মেঘনার ঢলে লোকালয় প্লাবিত হওয়ার শঙ্কা এলাকাবাসীর। এবার তো বর্ষা নাই, আরো বর্ষা হইলে মনে করেন বাতাস শুনেলে আরো পানি কি বেশিরভাগ হইয়া বেরি সিরিয়া যাইতে পারে, বেরি একবারই নরম। বেরি সিরিয়া আমাদের ঘর বাড়ি জোয়ারে যে কোনো সময় উঠে নিয়ে যেতে পারে। শক্ত করতে পানি যেন আর না ঢোকে। জোয়ারে শুধু বাঁধের ক্ষতি করেনি, নিঃস্ব করে গেছে বেরিতে আশ্রিত অনেক পরিবারকেও। ঢেউয়ের আঘাতে ভিটির মাটি সরে বিধ্বস্ত ঘরবাড়ি নিয়ে বিপাকে আছেন অনেকে। ঘূর্ণিঝড়ে আমার ঘরটা হালে দিছে, এখন আমি কই যাম রাস্তা নাই। ঢেউয়ে আমাকে ঘরের মাটি চুরি বেড়া গোড়া সব চলে বলে লাইছে, আমাকে ঘর কাটিয়ে যান, ঘর দুয়ার সব মাটি গোড়া রয়ে গেছে। খুব কষ্টে আছি, আমাকে কোনো জায়গা জমি নাই। তবে আসন্ন আমাবস্যার আগেই অতি ঝুঁকিপূর্ণ বাঁধ নির্মাণ শেষ হবে বলে আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। এর মধ্যে যে অংশটুকু অতি ঝুঁকিপূর্ণ অমাবস্যা বা পূর্ণিমার সময় পানি প্রবেশ করতে পারে বলে মনে হয়, সেই অংশটুকু আমরা ইমিডিয়েট মেরামত করে ফেলবো। আর যেগুলো সামান্য ক্ষতি হয়েছে সেটা হয়তো বা আমরা পরবর্তীতে শুকনো মৌসুমে ভালোভাবে আমরা মেরামত করব। মেঘনা তেঁতুলিয়ার জলোচ্ছ্বাস থেকে ভোলার রক্ষা কবচ পানি উন্নয়ন বোর্ডে 325 কিলোমিটার বেড়িবাঁধ। এর মধ্যে 114 কিলোমিটারের স্থায়ী প্রোটেকশন থাকলেও বাকিটার নিরাপত্তা মাটির বাঁধের উপর। সময় সংবাদ, ভোলা। এই মুহূর্তে ভোলার দৌলত খান এলাকার মেঘনা তীরে আছেন সহকর্মী নাসিরউদ্দিন লিটন। সরাসরি যাচ্ছি তার কাছে। লিটন। শ্রেয়া, দ্বীপ জেলা ভোলার 20 লক্ষাধিক মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য ভোলার পানি উন্নয়ন বোর্ডের 325 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে। এই বাঁধেই ভোলার মানুষের জানমাল এবং সম্পদ রক্ষা করে থাকে। সম্প্রতি ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে এই দ্বীপ জেলা ভোলার 50টি স্থানে প্রায় 16 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ছুটে গেছে 4টি স্থান দিয়ে প্রায় 100 মিটার বাঁধ। তো পানি উন্নয়ন বোর্ড তাৎক্ষণিক ছুটে যাওয়া বাঁধগুলো সংস্কার করে জোয়ারের পানি যেন লোকালয়ে ঢুকতে না পারে সেটি রক্ষা করেছে। আর ক্ষয়ক্ষতির দিক থেকে বাঁধ সবচাইতে বেশি ক্ষতি হয়েছে বিচ্ছিন্ন উপজেলা মনপুরা উপজেলাটি সাগর মোহনায় অবস্থিত। এখানকার প্রায় 4.7 কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। 2টি স্থান দিয়ে ছুটে লোকালয়ে পানি প্রবেশ করেছে। আমরা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে, নির্বাহী প্রকৌশলী 2 জনের সাথে। তারা জানিয়েছে যে এই কয়েকদিন পরে, 1 সপ্তাহ পরেই অমাবস্যা আছে। অমাবস্যার আগেই তারা অতি ঝুঁকিপূর্ণ 3 কিলোমিটার বাঁধকে সংরক্ষণের জন্য তারা কাজ শুরু করেছেন। বালুভর্তি জিও ব্যাগ ফেলে এই বাঁধগুলো তারা মজবুত করবেন, যেন জোয়ার, ওই সময় যে জোয়ার আসবে, অমাবস্যায় যে জোয়ার আসবে, সেটা থেকে যেন বাঁধগুলো রক্ষা করা যায়, লোকালয়ে যেন পানি প্রবেশ করতে না পারে। আর বাকি যে বাঁধগুলো রয়েছে 16 কিলোমিটারের, সে বাঁধগুলো তারা পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করবেন এবং এই বর্ষার আগেই। আর এখনকার কথা যদি বলি, যে এই বাঁধগুলো যে সমস্ত এলাকাগুলোতে ক্ষতিগ্রস্ত হয়েছে, বুরহানুদ্দিনের বেশ কিছু এলাকা, তজুমউদ্দিন, চরফেশন এবং ভোলা সদরেই রয়েছে প্রায় 4 কিলোমিটার 13টি স্থানে। এই বাঁধগুলো যদি কোনো কারণে ছুটে যায়, এগুলো যদি রক্ষা করতে না পারে, তাহলে ভোলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে। যে ফসল আছে, কৃষকদের মাছের ঘের আছে, সেগুলো ব্যাপক ক্ষতি হবে। সম্প্রতি যে ঘূর্ণিঝড় হয়েছে, সেখানেও এই বাঁধের বাইরে 3 লক্ষাধিক মানুষ আসলে ক্ষতির সম্মুখীন হয়েছে। তো বাঁধ সংস্কারের আশায় মেঘনা তেঁতুলিয়া পাড়ের মানুষ রয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড যে আশ্বাস দিয়েছে, সে আশ্বাসের উপর ভরসা করেই তারা এখন রয়েছে। তো শ্রেয়া, এ ছিল আমার কাছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সর্বশেষ ক্ষয়ক্ষতির খবর। ভোলার দৌলত খান এলাকার মেঘনা তীর থেকে সেখানকার ক্ষতিগ্রস্ত বাঁধগুলোর সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন লিটন।
6 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে আগামী অর্থ বছরের বাজেটের আকার, যা চলতি অর্থ বছরের চেয়ে প্রায় 34,000 কোটি টাকা বেশি। গুরুত্ব দেওয়া হবে স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাত। বিশাল বাজেট বাস্তবায়নে করোনা মোকাবিলা করে বরাদ্দের সুষম বণ্টনের মাধ্যমে অর্থনীতি ঠিক রাখাই চ্যালেঞ্জ হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। সানবির রূপলের রিপোর্ট। বাজেট সম্পর্কে আপনি কি জানেন? বাজেট সম্বন্ধে আমি কিছু জানি। আমার বাজেট হয়েছে 6 জন মানুষ লয়ে চলতে না খাইতে না। পেশায় রাজমিস্ত্রি আনোয়ার হোসেন বোঝেন না রাষ্ট্রনীতি বা বাজেট। করোনা সংকটে কাজ হারানোর পর 6 জনের পরিবার নিয়ে জীবনের হিসাব কষার নামই তার কাছে বাজেট। জাতীয় বাজেটে প্রত্যাশা কি, এমন প্রশ্নের প্রায় একই রকম জবাব তার মতো শ্রমজীবীদের। অনেকেই যদিও বলছেন বাজেট দেশের সব নাগরিকের জন্যই গুরুত্বপূর্ণ, তাই বন্টন যেন হয় সুষম ও দুর্নীতিমুক্ত। রাষ্ট্রের বাজেট নিয়ে আমার আসলে ওটা আমি অতটা করি না। যে পাচ্ছে সে তো পাচ্ছে, আর যে না পাচ্ছে সে পাচ্ছে না। রাস্তাঘাটও চাই, সংসারও চাই, দুটোই চাই। আগামী 1 বছরের হিসাবের দলিল সংসদে উপস্থাপিত হবে জুনের প্রথম বৃহস্পতিবার। এবারের বাজেটের সম্ভাব্য আকার 6,02,880 কোটি টাকা। বাস্তবায়নে এনবিআর এর যোগান দিতে হবে 3,30,078 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সম্ভাব্য ব্যয় 2,25,324 কোটি টাকা। ভ্যাকসিন কেনা, করোনা মোকাবিলায় স্বাস্থ্য খাতে বরাদ্দ সহ গুরুত্ব দেওয়া হতে পারে সামাজিক নিরাপত্তা খাতে। সুযোগ থাকবে কালো টাকা সাদা করার। তবে ব্যবসায়ীরা বলছেন অর্থনীতির চাকা গতিশীল রাখতে ক্ষুদ্র ও মাঝারি খাতে বিশেষ নজর দেওয়া উচিত। কুটির, ক্ষুদ্র, অতি ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের জন্য একটা বিশেষ বরাদ্দ রাখা উচিত, যেখানে আপনি গ্রিন ফাইন্যান্স দিবেন, সেখানে অনেক লম্বা মরাটোরিয়াম পিরিয়ড থাকবে এবং অতি কম ইন্টারেস্ট থাকবে। করোনাকালীন দ্বিতীয় বাজেটে এবার ঘাটতিও ছাড়াবে অতীতের সব রেকর্ড। 2,13,000 কোটি টাকার সম্ভাব্য ঘাটতি মেটাতে ব্যাংক থেকেই ঋণ নেওয়া হবে 1 লাখ কোটি টাকা। এই বাজেটের মূল লক্ষ্য হওয়া উচিত স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ, কর্মসংস্থান সৃষ্টি, অতি ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের জন্য উদ্যোগ এবং অবশ্যই সাধারণ মানুষকে জরুরি অবস্থা মোকাবেলায় সহায়তা দানের কর্মসূচি। দেশের 50তম বাজেটে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা কিছুটা লাগাম টেনে ধরা হতে পারে 7%। আগামী অর্থবছরের বাজেটটি এমন একটি সময় হতে যাচ্ছে যখন সারা বিশ্ব করোনার থাবায় বিপর্যস্ত। এমন অবস্থায় এই বাজেটের উপর ভিত্তি করে দেশের অর্থনীতির মেরুদণ্ড শক্ত করে দাঁড়াতে হলে সৃষ্টি করতে হবে কর্মসংস্থান আর সামাজিক নিরাপত্তা বলয় বাড়াতে হবে। আর বিশাল অঙ্কের এই বাজেট বাস্তবায়ন করতে রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ তো থাকবেই, এমন মত বিশ্লেষকদের। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। মৌলভীবাজার জেলার পাহাড় টিলায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে নাগামরিচের। আবহাওয়া অনুকূলে থাকায় অন্যান্য ফসলের সঙ্গে নাগামরিচের বাম্পার ফলন হয়েছে। এতে চাষিরাও লাভবান হচ্ছেন। তবে করোনা সংক্রমণের কারণে রফতানি কিছুটা কমে গেছে। শাহুলিদুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পাহাড়ের ভাঁজে ভাঁজে সারি সারি আনারস ও লেবু গাছ, তারই ফাঁক ফোকরে সাথী ফসল হিসেবে চাষ হচ্ছে অত্যন্ত সুগন্ধি ফসল নাগামরিচ। কালো, থাই ও বিজলি সহ 4 জাতের নাগামরিচ চাষাবাদ হচ্ছে মৌলভীবাজারে। জেলার সব উপজেলায় হলেও পাহাড় টিলা বেষ্টিত শ্রীমঙ্গলেই এর চাষ হয় বেশি। চাষের শুরুতে কম হলেও এপ্রিল ও মে মাসে বৃষ্টি হওয়ায় এবছর নাগামরিচের ফলন খুবই ভালো হয়েছে। এতে চাষি, শ্রমিক সবাই খুশি। নাগামরিচের ফসল এবার আমরা মোটামুটি আল্লাহ ভালো ফসল হয়েছে। এই পর্যন্ত আমি 3 রাউন্ড বেচছি। গত বছর 85,000 টাকার মতো বিক্রি আসছিল, এবার মনে করেন লাখ বা 1,20,000 মতন হইতে পারে, এরকম একটা চিন্তাধারা আছে। শ্রীমঙ্গল শহরেই গড়ে উঠেছে মৌসুমি এ ফল ক্রয় বিক্রির আড়ত। দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে এ মরিচ। তবে এবছর করোনার কারণে রপ্তানির পরিমাণ কিছুটা কম বলছেন সংশ্লিষ্টরা। মোটামুটি বেশি মাল আসে, তাহলে 5 লাখ মতো টাকার মাল আসে পার ডে। 7.5-8 কোটি টাকার মরিচ বেচা কেনা হয় সারা সিজনে। যদি বৃষ্টি থাকতো তাহলে আমদানি আরো আগতাকি হইতো। ইউরোপ কান্ট্রিতে প্রচুর নাগামরিচ বর্তমান করোনাকালীন বিপর্যয়। ছত্রাক জাতীয় রোগ দমন ছাড়াও লাভজনক এ ফসলের উৎপাদন বাড়াতে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানালো কৃষি বিভাগ। গুরুত্ব দিয়ে আমরা কৃষকদেরকে এ ব্যাপারে আমরা আরো প্রশিক্ষণ দিচ্ছি এবং জাতটাকে কিভাবে উন্নয়ন করা যায় সেই প্রচেষ্টা আমাদের আছে। কৃষি বিভাগের তথ্য মতে মৌলভীবাজার জেলায় 150 হেক্টর জমিতে নাগামরিচ উৎপাদন হয়েছে 1,200 মেট্রিক টন। সময় সংবাদ, মৌলভীবাজার। চাঁপাইনবাবগঞ্জের পর নাটোরেও আশঙ্কাজনক হারে বাড়ছে করোনার সংক্রমণ।
এই অবস্থায় মাঠে নেমেছে নাটোরের জেলা প্রশাসন ও পুলিশ। স্বাস্থ্যবিধি নিশ্চিতে শহরের 2টি প্রবেশমুখে বসানো হয়েছে 2টি চেকপোস্ট। বিস্তারিত জানাতে শহরের স্বাধীনতা চত্বর এলাকায় আছেন সহকর্মী আল মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, ধন্যবাদ শ্রেয়া। যে বিষয়টি বলছিলেন যে নাটোরে কিন্তু সংক্রমণ দুদিনে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এই সংক্রমণ বৃদ্ধি কিন্তু অধিকাংশই নাটোর শহরের মধ্যে। এই শহরের মধ্যে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে নাটোর জেলা পুলিশের পক্ষ থেকে 4টি পুলিশ পোস্ট, বিশেষ পুলিশ পোস্ট বসানো হয়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে নাটোর শহরে সকলকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং স্বাস্থ্যবিধি ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই প্রেক্ষিতে যে বিষয়গুলো নিয়েছেন, আমরা নাটোরের পুলিশ সুপার লিটন কুমার শাহ আছেন আমাদের সঙ্গে, আমরা তার কাছে জানতে চাবো যে তারা কি ব্যবস্থা নিয়েছেন জেলা পুলিশের পক্ষ থেকে, করোনা সংক্রমণ প্রতিরোধে জেলা পুলিশের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করেছেন। ধন্যবাদ সময় টিভিকে। আপনি বলেছেন যে এই কয়েকদিনে, বিশেষ করে গত 10 দিনে করোনা সংক্রমণ বেড়ে এখন প্রায় 44%। এবং সবচেয়ে বড় কথা যে কারণেই ঘটুক না কেন, এটা হয়তো হতে পারে ঈদের ঘরে ফেরা এবং আমাদের যে সীমান্তবর্তী জেলাগুলোতে, বিশেষ করে ভারতীয় যে অবস্থান সেটার কারণে সীমান্তবর্তী জেলাগুলোতে যে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, সেসব কারণে কিন্তু আমাদের এই সংক্রমণ বৃদ্ধি। এবং আপনারা জানেন গত দিনে চাঁপাইনবাবগঞ্জে প্রায় 7 থেকে 10 জন ভারতীয় ভেরিয়েন্ট পাওয়া গেছে। এর প্রেক্ষিতে নাটোর জেলা পুলিশ নাটোরের মানুষকে সংক্রমণ রোধ করার জন্য কিন্তু নাটোর শহরকে চারিদিক থেকে ব্লক করে দিয়েছে এবং শহরে কেউ স্বাস্থ্যবিধি না মেনে, কেউ মাস্ক না পরে কেউ কিন্তু শহরে প্রবেশ করতে পারছে না। আমরা গত কয়েকদিন ধরে এই সংক্রমণ রোধে আমরা শপিং সেন্টারগুলোতে আমরা অভিযান চালাচ্ছি। কেউ যেন মাস্ক না পরে প্রবেশ করতে না পারে। ক্রেতা এবং বিক্রেতা দুজনকে আমরা সচেতন করছি এবং তারা যেন মাস্ক পরে সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করে। এভাবে আমাদের যে বিষয়গুলো সংক্রমণের জন্য, আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে সংক্রমণ রোধ করতে হবে। সংক্রমণ যদি রোধ না করে তাহলে মৃত্যুর ঝুঁকি বাড়বে, আবার ব্ল্যাক ফাঙ্গাসের মতো কঠিন অবস্থা আমাদের পড়তে পারে। সেই জন্য আমরা ধন্যবাদ আপনাকে। যে বিষয়টি শুনছিলেন শ্রেয়া, বিশেষ করে যে ভারতের সংশ্লিষ্ট চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর মতো সংক্রমণ যেন না ঘটে, এর প্রেক্ষিতে জেলা পুলিশ আগে থেকেই সতর্ক অবস্থায় রয়েছে। সেই সতর্ক অবস্থাগুলো শুনছিলেন। সে ভয়াবহ রোধে জেলা পুলিশ চাচ্ছে যেন ভয়াবহ তা না নেয়, সেই প্রতিরোধে সেই ব্যবস্থা নিয়েছে নাটোর জেলা পুলিশ। শ্রেয়া, এই ছিল আমার কাছে স্বাধীনতা চত্বর থেকে সর্বশেষ। নাটোর থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আল মামুন। খাদ্য সংকটে একের পর এক মারা যাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের বিনোদনে ব্যবহৃত ঘোড়াগুলো। গেল 1 বছরে মারা গেছে 30টি ঘোড়া। লকডাউনের কারণে অর্থ কষ্টে থাকা ঘোড়ার মালিকরা নিজেদের জীবিকা নিয়েই চরম বেকায়দায়। এ অবস্থায় ঘোড়াগুলোকে দিতে পারছেন না খাবার। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। লকডাউন তাই পর্যটকদের আনাগোনা নাই। এতে মালিকের আয় না থাকায় ঘোড়াদের ভাগ্যে জুটছে না খাবারের খোঁজে ঘুরছে কখনো রাস্তায়, আবার কখনো খেলার মাঠে বা সৈকতের ঝাউবীথিতে। সবুজ ঘাস খেয়ে ক্ষুধা নিবারণের আপ্রাণ চেষ্টা করছে। অর্থাভাবে ঘোড়া মালিকরাই যখন খাদ্যের জন্য ছুটছেন, তখন ঘোড়ার ভাগ্যে জুটবে কি করে খাবার। তাই ঘোড়াগুলো ছেড়ে দেওয়া হচ্ছে রাস্তায়। এসব ঘোড়া ময়লা পলিথিন খেয়ে হয়ে যাচ্ছে অসুস্থ। ঘোড়াগুলো ছেড়ে দেওয়ার পরে ঘোড়াগুলো কি করে, ওই পাতা মিড়া কিস খাইয়া ডাস্টবিনে খাই যায়, ওই ঘোড়াগুলো কি করে দম আটকে যায়। ফ্যান নাই, বিভিন্ন জায়গা বন্ধ করে ফেলাই, খাবার না পারে মারা গিয়ে দেয়। একটা ঘোড়াটা 400-500 টাকা করে খাবার দেওয়া লাগে। তো এখন নিজেরা খাইতে দেখো না, ঘোড়াগুলো কিভাবে খাবার দেবে। এসব ঘোড়া ব্যবহার হয় কক্সবাজার সমুদ্র সৈকতের পর্যটকদের বিনোদনের জন্য। পর্যটকরা ছবি তোলা বা ঘোড়ার পিঠে চড়ার বিনিময়ে ঘোড়ার মালিকরা পেতেন অর্থ। কিন্তু লকডাউনে খাদ্য সংকটের কারণে একের পর এক ঘোড়া মারা যাচ্ছে বলে জানালেন ঘোড়া মালিক সমিতির সভাপতি। মাস্টার স্যারকে বলছি, যাইয়া টিনু স্যারকে বলছি আমাদের কিছু খাবার দেন না, আমরা 25 টাকা অর্ডার নিয়ে ওখানে দিয়ে আসি, ওরা তো আমাদেরকে কিছু দিতে চাচ্ছে না। ঘোড়ার মৃত্যুর বিষয়টি স্বীকার করে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট জানালেন খাদ্য সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। লিস্ট করা আছে, আমরা তাদের সাহায্যের একটা পরিকল্পনা আছে, যত সম্ভব তাদেরকে ঘোড়া থেকে খাওয়াতে পারে এরকম একটা সাহায্য করে। কক্সবাজারে ঘোড়ার সংখ্যা ছিল 80টি। 2 দফায় লকডাউনে 30টি ঘোড়া মারা যাওয়ায় এখন তা নেমে এসেছে 50-এ। তবে সৈকতে ঘোড়া নিয়ে জীবিকা নির্বাহের অনুমোদন রয়েছে মাত্র 27টির। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার।
ভোরে আবারও কেঁপে উঠল সিলেট। 24 ঘন্টার মধ্যে অষ্টমবারের মতো ভূকম্পন অনুভূত। বড় দুর্যোগের আশঙ্কা বিশেষজ্ঞদের। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।